বাংলাদেশের অন্যতম বড় একটি কোম্পানি হচ্ছে আকিজ কোম্পানি। কিন্তু কোম্পানিটির পেছনের ইতিহাস হয়তো আপনারা জানেন না। আজকের ভিডিওতে ডিটেলসে জানতে পারবেন আকিজ কোম্পানি কিভাবে শুরু করেছিল তার যাত্রা। 1940 সাল, মাত্র 11 বছর বয়সে এক বালক তার ভাগ্যের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিল। রওনা দিয়েছিল কলকাতার পথে, যখন তার পকেটে ছিল মাত্র 17 টাকা। এই ছোট্ট ছেলেটি পরবর্তীতে গড়ে তোলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সাম্রাজ্য আকিজ গ্রুপ। আজ আমরা জানবো আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের জীবনের অনুপ্রেরণার গল্প। 1929 সালে খুলনা জেলার এক ছোট্ট গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শেখ আকিজ উদ্দিন। ছোটবেলায় গ্রামের একটি স্কুলে ভর্তি হলেও দারিদ্র্যের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মাত্র 10 বছর বয়সেই তিনি বাবার ছোট ব্যবসা দেখাশোনায় নেমে পড়েন। একই সঙ্গে নিজেও শুরু করেন চানাচুর, বাদাম আর লজেন্স বিক্রির ছোট ব্যবসা। কিন্তু একদিন বাবার ব্যবসা পরিচালনার সময় কিছু ভুল হলে বাবা তাকে বকাঝকা করেন। তখনই মনে দৃঢ় সিদ্ধান্ত নেন তিনি আর বাড়িতে থাকবেন না, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের ব্যবসা করবেন। মাত্র 11 বছর বয়সে তিনি রওনা দেন তৎকালীন সমৃদ্ধ নগরী কলকাতার উদ্দেশ্যে। তখন তার পকেটে ছিল শুধু 17 টাকা। শিয়ালদা স্টেশনে পৌঁছে বুঝতে পারলেন রাগ করে বাড়ি ছেড়ে আসা ঠিক হয়নি। এই শহর তার কাছে একেবারে অপরিচিত। কোথায় থাকবেন, কি করবেন কিছুই জানেন না। তবুও তিনি হাল ছাড়েননি। স্টেশনের নিউজ পেপারের ওপর শুয়ে থেকে তিনি ভাবতে লাগলেন কিভাবে এই শহরে একটা ব্যবসা শুরু করা যায়। ওদিকে তার কাছে থাকা অল্প কিছু টাকা দ্রুতই ফুরিয়ে যাচ্ছিল। টাকার অভাবে তিনি দিন কাটাতে লাগলেন ছাতু খেয়ে। কোনো রকম বেঁচেছিলেন নিজের স্বপ্নটাকে ধরে রাখার জন্য। ওই সময়ে তার চোখ পড়ল এক কমলা বিক্রেতার দিকে। তিনি দেখলেন বিক্রেতা নিলামে কমলা বিক্রি করছে। তিনি এগিয়ে গিয়ে 4 ঝুড়ি কমলা কিনে নিলেন আর সেগুলো বিক্রি করে পেলেন প্রথম লাভ। এভাবেই তার ব্যবসায়িক যাত্রার নতুন সূচনা হলো। তার পরিশ্রম আর ডেডিকেশন দেখে রাস্তার পাশের এক হোটেলের মালিক মুগ্ধ হন। তিনি আকিজ উদ্দিনকে মাত্র 1 আনার বিনিময়ে থাকার ও খাওয়ার সুযোগ দেন। এই ছোট সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি ফল বিক্রির ব্যবসা চালিয়ে যেতে থাকেন। কিছুদিনের মধ্যে প্রায় 300 রুপি ইনকাম করেন তিনি। কিন্তু আকিজ উদ্দিন কখনোই এক জায়গায় থেমে থাকার মানুষ ছিলেন না। তার অনুসন্ধানী চোখে তিনি লক্ষ্য করলেন স্টেশনের আশেপাশে ঠেলাগাড়িতে করে ফেরিওয়ালাদের ব্যবসা বেশ ভালোই চলছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনিও ফেরিওয়ালার ব্যবসা করবেন। কিন্তু একটি সমস্যা ছিল, অন্য ফেরিওয়ালারা সুন্দর ছন্দে হিন্দি বলে ক্রেতাদেরকে আকৃষ্ট করত, অথচ আকিজ উদ্দিন হিন্দি জানতেন না। তবুও তিনি থেমে থাকেননি। তিনি হিন্দি জানে এমন এক ছেলেকে ভাড়া করলেন, তার কাছ থেকে শিখতে লাগলেন এবং ধীরে ধীরে নিজেও সাবলীলভাবে হিন্দি বলা রপ্ত করলেন। তার ব্যবসার ধরনও ছিল বাকিদের চেয়ে আলাদা। তিনি ভিন্নভাবে চিন্তা করতেন, ভিন্নভাবে কাজ করতেন, আর সেই কারণেই তিনি অল্প সময়ের মধ্যে অন্যান্য ফেরিওয়ালাদের চেয়ে অনেক বেশি আয় করতে শুরু করলেন। কিন্তু সফলতার সঙ্গেই এলো শত্রুতা। আশেপাশের ফেরিওয়ালারা হিংসা করতে শুরু করলো। অবশেষে তারা মিথ্যা অভিযোগ তুলে পুলিশের কাছে নালিশ করল যে আকিজ উদ্দিন ব্যবসার নিয়ম ভঙ্গ করেছেন। এর ফলে তিনি 3 দিনের জেল খাটলেন এবং 5 রুপি জরিমানা দিতে হলো। জেল থেকে বের হয়ে দেখলেন তার প্রায় সব টাকাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের দোকান 2200 রুপিতে বিক্রি করে দিলেন। মনের অবস্থা ছিল খুব খারাপ, সবকিছু যেন থেমে গিয়েছিল। ঠিক সে সময়ে তার জীবনে এলো নতুন মোড়। তার সঙ্গে দেখা হলো একজন পেশোয়ারের ব্যবসায়ীর, যিনি আকিজ উদ্দিনের সততা ও পরিশ্রমের কথা শুনেছিলেন। তিনি আকিজকে বললেন, চলো আমার সঙ্গে পেশোয়ারে চলো, সেখানে তোমার জন্য ভালো সুযোগ আছে। আকিজ উদ্দিন সেই পেশোয়ারের ব্যবসায়ীর প্রস্তাবে রাজি হলেন। তিনি পেশোয়ারে গিয়ে আবার নতুন করে শুরু করলেন ফলের ব্যবসা। মাত্র 2 বছরের মধ্যেই তার পরিশ্রম ফল দিতে শুরু করলো। তিনি তার পুঁজির দ্বিগুণ লাভ করলেন। এরপর আবার ফিরে এলেন কলকাতায়, যেখানে তার ব্যবসা আগের চেয়ে আরো ভালোভাবে চলতে শুরু করছিল। কিন্তু তখনই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ শেষে দেশ জুড়ে নেমে এলো ব্যবসায়িক মন্দা। সবকিছু যেন থমকে গেল। তখন আকিজ উদ্দিন সিদ্ধান্ত নিলেন এবার বাড়ি ফিরে যাওয়াই ভালো। অনেক বছর পর 1945 সালে তিনি অবশেষে ফিরে এলেন নিজের গ্রামে। পরিবার বহুদিন পর তাকে ফিরে পেয়ে আনন্দে ভরে উঠল। আকিজ উদ্দিন পরিবারকে বুঝালেন তারা যেন তার সঙ্গে কলকাতায় যায়, কারণ সেখানে ব্যবসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু কলকাতায় ফেরার ঠিক আগ মুহূর্তে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। তার বাবা মৃত্যুবরণ করলেন, ফলে কলকাতায় যাওয়ার হলো না। তিনি থেকে গেলেন গ্রামেই এবং শুরু করলেন একটি ছোটখাটো ব্যবসা। সে সময়ে তার দেখা হলো এক বাল্য বন্ধুর সঙ্গে, যার বাবা তখন যশোরের বিখ্যাত বিধুবিরি ব্যবসায়ী ছিলেন। বন্ধুর বাড়িতে যেতেই আকিজ উদ্দিনের কৌতূহল জন্মালো। তিনি জানতে শুরু করলেন কিভাবে বিড়ি তৈরি হয় এবং কিভাবে ব্যবসা চলে।
ঠিক তখনই একের পর এক কঠিন সময় এলো। মা মারা গেলেন আর কিছুদিন পর তিনি বিয়ে করলেন। তার শ্বশুর খুলনার বেজারডাঙ্গা স্টেশনের পাশে একটি ছোট্ট গ্রোসারি দোকান খুলে দিলেন তার জন্য। কলকাতা থেকে ফেরার পথে তার কাছে ছিল প্রায় 8,000 টাকার মধ্যে 5,000 টাকা। সেই 5,000 টাকা দিয়ে তিনি সততার পরিশ্রমের সঙ্গে ব্যবসা চালিয়ে মাত্র কয়েক মাসেই 300 টাকার মুনাফা অর্জন করলেন। কিন্তু তার মন পড়ে রইল অন্য জায়গায়। তার বড় স্বপ্ন ছিল বিড়ির ব্যবসা করা। তখন বাজারে প্রচলিত ছিল পাতা বিড়ি। তিনি নিজেই উন্নত মানের তামাক পাতা সংগ্রহ করতে শুরু করলেন আর নিজের হাতে বিড়ি বানাতে শুরু করলেন। বন্ধুদের দিয়ে সেই বিড়ি টেস্ট করাতেন, দেখতেন মান কেমন, স্বাদ কেমন। আর সেখান থেকে শুরু হলো আকিজ বিড়ির গল্প। উন্নত মানের তামাক দিয়ে অতি যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি করার ফলে আকিজউদ্দিনের বানানো বিড়িগুলো বাজারে অন্যান্য বিড়ির তুলনায় স্বাদে ও গন্ধে অনেক বেশি উন্নত হয়ে উঠল। এর ফলাফল ক্রেতার সংখ্যা দ্রুত বাড়তে শুরু করলো আর ব্যবসার মুনাফাও দিনে দিনে বাড়ছিল অবিশ্বাস্য গতিতে। এরপর তিনি 3 জন কর্মচারী নিয়ে নিজের দোকানের 2য় তলা খুললেন, জীবনের প্রথম বিড়ির ফ্যাক্টরি। এটাই ছিল আকিজ বিড়ির ফ্যাক্টরির শুরু। তিনি নিজেই হাতে নিয়ে বিভিন্ন মার্কেটে গিয়ে বিড়ি বিক্রি করতে লাগলেন। তবে একটা বিষয় তিনি দ্রুতই বুঝে গেলেন, এই নতুন লেবেলবিহীন বিড়িগুলো খুচরো বিক্রেতাদের সাহায্য ছাড়া বাজারে সফল হতে পারবে না। তখনই তিনি চিন্তা করলেন এক চতুর ব্যবসায়িক কৌশল। সেই সময় বাজারে ওয়াহাব বিড়ি বিক্রি হতো 4 টাকা 9 আনায় আর জলিল সুরমা বিড়ির দাম ছিল 4 টাকা 8 আনা। তিনি সিদ্ধান্ত নিলেন তার আকিজ বিড়ি তিনি 4 টাকায় খুচরা বিক্রেতাদের দেবেন। এতে খুচরা বিক্রেতাদের লাভ বাড়ল। তারা আগ্রহ নিয়ে নিজের দোকানে বেশি বেশি করে আকিজ বিড়ি রাখতে শুরু করলো। অন্যদিকে ক্রেতারাও যখন দেখলো আকিজ বিড়ির স্বাদ, গন্ধ আর মান অন্যান্য বিড়ির তুলনায় অনেক ভালো, তখন তারা ধীরে ধীরে আকিজ বিড়ির দিকে ঝুঁকতে লাগলো। এভাবেই খুবই অল্প সময়ে আকিজ বিড়ি পরিণত হলো এক জনপ্রিয় ব্র্যান্ডে। আকিজউদ্দিনের একটাই নীতি ছিল, সস্তায় ভালো প্রোডাক্ট দিতে হবে। এই সততা আর মানের জোরে খুচরা দোকানদাররাও কেবল তার কাছ থেকে বিড়ি কিনতে শুরু করলো। সবকিছুই চলছিল সাফল্যের পথে। কিন্তু ঠিক তখনই নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। তার দ্রুত উত্থান দেখে অন্যান্য বিড়ি কোম্পানিগুলো হিংসা করতে শুরু করলো। এক রাতে যখন আকিজউদ্দিন ও তার সহকর্মীরা ফ্যাক্টরির ভেতরে ঘুমাচ্ছিলেন, হঠাৎ আগুন লেগে গেল পুরো ফ্যাক্টরিতে। চোখ খুলেই তিনি দেখলেন চারিদিকে আগুনের লেলিহান শিখা। সব পুড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে তার স্বপ্ন। তবুও সাহস হারাননি। প্রাণ হাতে করে তিনি দৌড়ে বেরিয়ে এলেন আর সঙ্গে নিয়ে আসতে সক্ষম হলেন মাত্র 4,000 টাকা। কিন্তু সেই আগুনে তার প্রায় 3 লাখ টাকার সম্পদ পুড়ে ছারখার হয়ে গেল। সবকিছু ধ্বংস হয়ে গেলেও তিনি হাল ছাড়লেন না। কারণ আকিজউদ্দিন জানতেন এটাই জীবনের নিয়ম, হার মেনে নয়, লড়াই করেই টিকে থাকতে হয়। আগেও তিনি বহু বাধা পেরিয়েছিলেন, তাই এবারও তিনি সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ব্যবসায় কিছু বন্ধুর সহযোগিতায় তিনি আবার নতুন উদ্যমে শুরু করলেন নিজের স্বপ্নের পথ চলা। 1954 সালে তিনি সরকারি লাইসেন্স পান আর 1955 সাল থেকে আকিজ বিড়ি আনুষ্ঠানিকভাবে লেবেল সহ বাজারে আসে। তার পরিশ্রম, সততা আর মানের কারণে বাজারে আকিজ বিড়ির জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু তিনি কেবল এক ব্যবসাতেই সীমাবদ্ধ থাকতে চাননি। তার চোখ সবসময় খুঁজে বেড়াতো নতুন সুযোগ। বিড়ির ব্যবসা চালানোর পাশাপাশি তিনি শুরু করলেন সিজনাল ব্যবসা। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ধান আর গম কিনে শহরে নিয়ে বিক্রি করতেন আর এতে তার প্রচুর লাভ হতো। এই সময়ে তার দেখা গেল মোহাম্মদ আলী নামের এক পাট ব্যবসায়ীর সঙ্গে, যিনি তখন বাংলাদেশের অন্যতম বড় জুট মিল ক্রিসেন্ট জুট মিলের পাট সরবরাহকারী ছিলেন। আকিজউদ্দিনের সততা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তিনি আকিজকে ক্রিসেন্ট জুট মিলের জন্য পাট সংগ্রহের দায়িত্ব দিলেন। তখন পাট ছিল বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল এবং এই ব্যবসাও ছিল বিশাল লাভের সুযোগ। শুরুতে আকিজউদ্দিন সপ্তাহে 1 ট্রাক পাট পাঠাতেন, কিন্তু অল্প সময়ের মধ্যে তা বেড়ে দাঁড়ায় প্রতিদিন 1 ট্রাক পাট। এই লাভজনক ব্যবসায় তিনি দ্রুতই আরো উন্নতি করতে লাগলেন। তার বিড়ির ফ্যাক্টরিতেও তখন প্রায় 150 জন শ্রমিক কাজ করছিল। মাত্র 27 বছর বয়সে 1956 সালে তিনি হয়ে উঠলেন এক সফল তরুণ উদ্যোক্তা। তার ব্যবসার স্ট্র্যাটেজিও ছিল ভিন্নধর্মী। তিনি কখনোই তার প্রোডাক্ট মিডলম্যানদের হাতে দিতেন না, বরং নিজেই গাড়ি পাঠিয়ে সরাসরি খুচরা বিক্রেতাদের দোকানে পৌঁছে দিতেন। এর ফলে বিক্রেতারা কম দামে পণ্য পেতেন। তারা আরো আগ্রহ নিয়ে আকিজের প্রোডাক্ট বিক্রি করতেন। এভাবেই আকিজউদ্দিন নিজের হাতেই রুট লেভেল পর্যন্ত মার্কেট চেন কন্ট্রোল করতেন।
1960 সালের দিকে আকিস বিড়ির চাহিদা এতটাই বেড়ে গেল যে তিনি ব্যবসা সম্প্রসারণের জন্য যশোরের বেনাপোল বন্দরের কাছে নাভারণ বাজারে 20 বিঘা জমির উপর একটি বড় ফ্যাক্টরি তৈরি করলেন। বেনাপোলের কাছে ফ্যাক্টরি হওয়ায় বাণিজ্যিক পরিবহন আরও সহজ হয়ে গেল আর ব্যবসা বাড়তে লাগলো বহু গুণে। কিন্তু ঠিক তখনই জীবনে এলো আরেকটি কালো অধ্যায়। তার পাট আর বিড়ির ব্যবসা সমান তালে বাড়ছিল, কিন্তু একার পক্ষে সব দেখা সম্ভব ছিল না। তাই তিনি আইয়ুব খান নামের এক বিশ্বস্ত কর্মীকে দায়িত্ব দিলেন, কিন্তু সেই লোকই তাকে ধোঁকা দিয়ে গেল। তার 2 লাখ টাকা নিয়ে পালিয়ে গেল। তার উপর 1965 সালে শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ। যুদ্ধের কারণে পাকিস্তানি পণ্যের উপরে ভারত নিষেধাজ্ঞা আরোপ করলো, আর সেই তালিকায় ছিল আকিস বিড়ি। এক নিমিষেই সব রপ্তানি বন্ধ। আকিজউদ্দিন আবারও পড়লেন বিশাল বিপদে, কিন্তু তিনি থেমে থাকার মানুষ নন। তিনি পরিস্থিতিকে কাজে লাগালেন নতুনভাবে। যুদ্ধ আর অস্থিরতার সময়ে বেনাপোল এলাকার অনেক হিন্দু পরিবার ভারতে চলে যাচ্ছিল। চলে যাওয়ার আগে তারা তাদের গৃহস্থালির জিনিসপত্র, জমিজমা, আসবাবপত্র বিক্রি করে দিচ্ছিলেন। আকিজউদ্দিন সেগুলো ন্যায্য মূল্যে কিনে নিজের কাছে সংরক্ষণে রাখলেন এবং পরে সেগুলো বেশি দামে বিক্রি করে দিলেন। এই ব্যবসাতেও তিনি সফল হলেন। মাত্র কয়েক মাসে তিনি 15 লাখ টাকা ইনকাম করলেন। এই আয় তাকে সেই সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসায়ীতে পরিণত করে। সংকট কেটে গেলে তিনি আবার শুরু করলেন নিজের পুরনো ব্যবসা আকিস বিড়ি। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। পাতার বিড়ির পাশাপাশি শুরু করলেন কাগজের বিড়ি উৎপাদন। আর তার কোম্পানি তখন শুধু খুলনা বা যশোর নয়, পুরো বাংলাদেশের বাজারে ছড়িয়ে পড়তে শুরু করলো। তখনও পর্যন্ত তিনি ঢাকার মার্কেটে প্রবেশ করেননি। ঢাকার বাজার ধরার জন্য আকিজউদ্দিন করলেন এক সুদূর প্রসারী পরিকল্পনা। তিনি বুঝলেন যশোর থেকে নিয়মিত ঢাকায় বিড়ি না আনতে পারলে ঢাকার মার্কেট তিনি ধরে রাখতে পারবেন না। তাই তিনি একটি বড় ট্রাক কিনলেন। তার এক বিশ্বস্ত সহকারীকে পাঠালেন ঢাকায়। নির্দেশ দিলেন ঢাকার সব জনপ্রিয় ব্র্যান্ডের তামাক সংগ্রহ করতে। সবগুলো তামাক পরীক্ষা করে আকিজউদ্দিন দেখলেন তার নিজের ব্যবহৃত তামাক ঢাকায় প্রচলিত সব তামাকের তুলনায় অনেক উন্নত। সে সময় ঢাকার সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড ছিল আজিজ বিড়ি, কিন্তু আকিজ দেখলেন স্বাদে, গন্ধে ও গুণগত মানে তার তামাক আজিজের থেকে অনেক ভালো। তখন তিনি দ্রুত ঢাকায় নিজের প্রোডাক্ট সরবরাহ শুরু করলেন এবং প্রচলিত বাজার মূল্যের চেয়ে 2 টাকা কমে বিক্রি করতে লাগলেন। কিন্তু তিনি শুধু সাপ্লাই দিয়ে থেমে থাকেননি। তিনি বাজার ধরার জন্য শুরু করলেন নানা রকম স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ও প্রমোশন। তার বিড়ি বহনকারী কাভার্ড ভ্যানের 2 পাশে বড় বড় পোস্টার লাগানো থাকতো, যাতে যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে যাত্রীরাও তার ব্র্যান্ডের নাম দেখে চিনে ফেলত, আকিস বিড়ি। এরপর 1976 সালের দিকে তিনি রেডিও বিজ্ঞাপন চালু করলেন। তখন তার টোবাকো প্রোডাকশন দাঁড়ায় প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি। সে সময় ঢাকায় থাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছিল, ফলে সরকার সেটি বিক্রি করার সিদ্ধান্ত নিল। আকিজউদ্দিন 83 লক্ষ টাকায় সেই কোম্পানি কিনে নিলেন। এভাবে তিনি হয়ে উঠলেন বিড়ির শিল্পের একচ্ছত্র অধিপতি। কিন্তু এখানেই থেমে যাননি। তার মনে তখনও ছিল ব্যবসার সম্প্রসারণের আগুন। এক এক করে তিনি প্রতিষ্ঠা করলেন আকিস সিমেন্ট, আকিস টেক্সটাইল, আকিস ফুড অ্যান্ড বেভারেজ, আকিস প্লাস্টিক, আকিস সিরামিক, আকিস জুট মিলস এবং আরও অনেক প্রতিষ্ঠান। তামাক থেকে শুরু করে খাদ্য, নির্মাণ সামগ্রী, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবখানেই ছড়িয়ে পড়ে আকিজের নামের সাফল্য। কিন্তু আকিজউদ্দিন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। তিনি বিশ্বাস করতেন সমাজ আমাকে এত কিছু দিয়েছে, তাই সমাজকেও কিছু ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। তাই তিনি অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করেছেন। তিনি গড়ে তুলেছেন স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতাল। অনেক গরিব ছাত্রের পড়াশোনার খরচও তিনি নিজেই বহন করতেন। তিনি কখনো প্রচার করতেন না, নীরবে মানুষের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে। 2006 সালে এই মহান উদ্যোক্তা পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান এক বিশাল সাম্রাজ্য। আর তার সবচেয়ে বড় উত্তরাধিকার সততা আর পরিশ্রমের এক অনুপ্রেরণাদায়ক গল্প। বর্তমানে আকিস গ্রুপে কর্মরত আছেন প্রায় 50,000-এর বেশি মানুষ। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান, যার ব্যবসা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত। মেড ইন বাংলাদেশ লেখা পণ্যকে গর্বের সাথে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে আকিস গ্রুপ। আকিস গ্রুপ এত বিশাল প্রতিষ্ঠান যে বাংলাদেশের ব্যবসায়িক জগতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে এই প্রতিষ্ঠান। বছরের সবথেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ডও কিন্তু আকিজের ঝুলিতে রয়েছে। তো আকিস কোম্পানি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।